শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আমি সুমাইয়া আজাদ আছি আপনাদের সাথে। গত মঙ্গলবারই আপনাদের সবার সাথে একটা লাইভ ক্লাস হয়েছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। যারা ক্লাসটি করেননি আশা করি রেকর্ডেড ভিডিও দেখেছেন বা দেখে নিবেন। তো আগের ক্লাসেরও কিছু বিষয় আমি আজ আবার রিপিট করব, কারণ আজকে যেহেতু এটা ইংলিশ গ্রামারের একটা কোর্সের উপরে লাইভ ক্লাসগুলো হচ্ছে, আশা রাখছি আমাদের এইচএসসি তে যারা আছে, যারা শিক্ষার্থী, তারাও জয়েন করবে। তো সে কারণেই কিছু রিপিট করব, কারণ আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস। তো আবারও বলছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি, সেটা আমি এর আগের ক্লাসেও বলেছি। সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা কানেকশন থাকতে হবে। দে মাস্ট এগ্রি উইথ ওয়ান অ্যানাদার। দ্যাট মিনস সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হতে হবে। এটা বেসিক একটা বিষয়। আচ্ছা, আমি দুটো বিষয়ের কথা বলেছি যেটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট এবং আইডেন্টিফিকেশন অফ নাম্বার অ্যান্ড পার্সন। প্রথমে আইডেন্টিফিকেশন অফ সাবজেক্টের বিষয়ে আমি আলোচনা করেছিলাম, কিভাবে অনেক বড় সাবজেক্ট, অনেকগুলো ওয়ার্ড দিয়ে যদি সাবজেক্ট থাকে তাহলে কিভাবে আমরা সেই সাবজেক্ট আইডেন্টিফাই করব। তো যখন সাবজেক্ট আইডেন্টিফাই আমাদের কমপ্লিট হয়ে যাবে, নেক্সট আমাদের স্টেপ হচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করবো যে এটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। কারণ আমরা টেন্সে আমাদের কিছু সমস্যা থাকে, এবং স্পেশালি সিম্পল প্রেজেন্ট, এটা খুবই আমাদের কাছে সবসময় কনফিউজিং। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা দেখা যায় যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করতে ভুলে যাই। তো সে কারণে আমি বলেছি যে প্রথমে যদি আমরা সেটা আইডেন্টিফাই করে নেই যে সেটা সিঙ্গুলার না প্লুরাল। যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস অর ইএস অ্যাড করা নিয়ে আমাদের কোনো টেনশন থাকে না। সেক্ষেত্রে কিন্তু যদি সিঙ্গুলার হয় তখন আমাদেরকে ভাবতে হবে যে সেটা কোন পার্সন, এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো টেনশন নাই, কিন্তু যদি থার্ড পার্সন হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেটা আমি বলেছি যে সচেতন হয়ে সেন্টেন্সের সাথে ডিল করতে হবে। তো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস যেটা আমাদের আসে এইচএসসি তে, সেখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমার কাছে একটা এক্সারসাইজ আছে যেটা বরিশাল বোর্ড যশোর বোর্ড 16-তে এসেছিল। তো সেটা নিয়ে আমি আলোচনা করবো এবং আমি দেখাবো যে কিভাবে উইদাউট এনি, আমরা আসলে যেটা হয় যে অনেক রুলস পড়ি, রুলস পড়ার পর দেখা যায় যে রুলস পড়ার পর যখন আমরা এক্সারসাইজ কমপ্লিট করতে যাই তখন রুলস আর এক্সারসাইজ দুটোর সাথে কানেক্ট করতে পারি না, বা যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো আজকে আমি দেখাবো যে ছোট ছোট কিছু টেকনিক্স ফলো করলে কিভাবে আমরা ইজিলি এই রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারবো। এবং রাইট ফর্ম অফ ভার্বস যারা ইজিলি সলভ করতে পারবে, কারেক্টলি সলভ করতে পারবে, তাদের কিন্তু রাইটিং এ, রিডিং এ অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে। আমি বলি এটা একটা থেরাপি টাইপ। কারণ এখানে অনেক কিছু ভেবে চিন্তে আমাকে আনসার করতে হয়। হ্যাঁ, এখানে এটা কোন টেন্স, এটা কোন নাম্বার, কোন পার্সন, ভয়েস, সবকিছু ভেবে আমাকে আনসার করতে হয়। তো ফার্স্ট সেন্টেন্সটা আমি পড়ছি, আইডিয়াল ব্রেন ইজ আ ডেভিলস ওয়ার্কশপ। এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আরেকটা টিপস আমি দিতে চাই। সেটা হচ্ছে যেটা হয় যে আমরা দেখা যায় যে যখন ব্ল্যাঙ্ক, যে জায়গাটায় ব্ল্যাঙ্ক থাকে সে জায়গাটা নিয়ে টেনশনে পড়ে যায়, কিন্তু আশেপাশেও যে সেন্টেন্স আছে বা যে সেন্টেন্সের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক নাই সেখানেও যে আমি ক্লু পেতে পারি সেটা নিয়ে আমরা কখনো ভাবি না। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা শুধুমাত্র যে জায়গায় ব্ল্যাঙ্ক সেখানেই ফোকাস করব না, রাদার ব্ল্যাঙ্কস ছাড়া যে আশেপাশে যে সেন্টেন্স গুলো থাকবে সেগুলো ভালো করে পড়বো, মিনিং বের করার চেষ্টা করব, যাতে করে আমরা ব্ল্যাঙ্ক গুলো খুব ইজিলি ফিল আপ করতে পারি, কারণ ওখান থেকেও আমরা কিছু ক্লু পেয়ে যাব। যেমন এখানে আমি যদি বলি যে ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, ঠিক আছে, আমি কি বলেছি দুটো বিষয় মাথায় রাখা। সেটা হচ্ছে ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট। তো এখানে কিন্তু উই সাবজেক্ট, সো এখানে এরকম কোনো বিষয় নেই যে অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট আছে তো সেখান থেকে আমাকে সাবজেক্টের হেড ওয়ার্ড বের করতে হবে।
এরকম কিন্তু কোনো বিষয় না। এখানে উই নর্মাল একটা ওয়ার্ড, তো এখানে উইটা কি প্রোনাউন, এবং এটা কোন নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল? যদি প্লুরাল হয়ে থাকে, আমি বলেছি যে প্লুরাল নাম্বার হলে কিন্তু আমাদের কোনো টেনশনের বিষয় থাকে না, সেখানে ভার্ব কিন্তু প্লুরাল হবে। ভার্ব প্লুরাল হওয়ার বিষয়টা হচ্ছে এখানে আমার এক্সট্রা, এটা বোঝাই যাচ্ছে যে এটা সিম্পল প্রেজেন্ট। এবং যে কোনো প্যাসেজ আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব সলভ করা, প্রথমে যে বিষয়টা দেখে নিব সেটা হচ্ছে এখানে কোনো পাস্টের সাইন আছে কিনা, ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, হ্যাঁ, এরকম যদি ওয়ান্স, এরকম টাইপের কোনো ক্লু যদি না থেকে থাকে, তাহলে সেটা এখানে বোঝাই যাচ্ছে যে এরকম কোনো ক্লু এখানে নাই, সো সিম্পল প্রেজেন্ট। তো সেক্ষেত্রে আমি প্রথমে সাবজেক্টটা পেয়ে গেছি, এবং সাবজেক্ট এখানে কোনো হেডওয়ার্ড আইডেন্টিফিকেশনেরও কোনো বিষয় নেই, এবং এটা প্লুরাল নাম্বার, এবং প্লুরাল নাম্বার হলে ভার্বও প্লুরাল হবে। দ্যাট মিনস এখানে ভার্বের সাথে কিন্তু এস অর ইএস অ্যাড করার কোনো বিষয় থাকবে না, সো ওয়েস্টটা ওয়েস্টই হবে। ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, অল সোর্স অফ ইভিল থটস উইল ক্রাউড আওয়ার ব্রেন। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি। নেক্সট সেন্টেন্সে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে আমি কিন্তু, হ্যাঁ, আচ্ছা, ওকে। আইডল পারসনস হু কিল দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি। এখানে আমাদের কিন্তু হু নিয়ে টেনশনের বিষয় না। আমি আমি আবারও বলেছি, এর আগেও বলেছি যে আমরা মূল কিওয়ার্ডটা বের করার চেষ্টা করব। এখানে যদি হু নিয়ে আমি টেনশন করতে থাকি যে এখানে হু আছে তাহলে কিলটা কি হবে, তাহলে কিন্তু বিষয়টা আমার জন্য টাফ হয়ে যাবে, আমাদের সবার জন্যই। আমাদের মূল ফোকাস হচ্ছে কে টাইমটা কিল করছে, আইডল পারসনস। সো এটা প্লুরাল নাম্বার। আমি আবারও বলছি যে প্লুরাল নাম্বার হলে কিন্তু আমাদের আমাদের কোনো প্রবলেমই থাকে না, বা আমাদের টেনশনের কোনো কারণ থাকে না। এখানেও কিন্তু এখানে কিলটা কিলই থাকবে, কিল দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি। এবং আমরা যখন কোনো সেন্টেন্স পড়বো তখন পজ দিয়ে দিয়ে পড়তে হবে, বিরতি দিয়ে, খুব দ্রুত পড়া যাবে না যে আইডিয়াল পারসনস হু কিল দেয়ার টাইম আর বার্ডেন্স অফ সোসাইটি। এভাবে পড়লে যেটা হবে যে আমরা কি পড়ছি মিনিংটা বুঝতে পারবো না, আর ভেঙে ভেঙে পড়লে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে যাচ্ছি আমি, যে দে একই এখন আরেকটা যেটা হয় শিক্ষার্থীদের মধ্যে, আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখেছি যে পরপর যখন এরকম কোনো কিছু অ্যাড হচ্ছে না, এস অর ইএস অ্যাড হচ্ছে না, কোনো আইএনজি অ্যাড হচ্ছে না, তখন আমরাই নিজেরা কনফিউজড হয়ে যাই, স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যায় যে এরকম কেন হচ্ছে, তাহলে কি এম আই মেকিং এনি মিস্টেক, তাহলে আমার কোনো ভুল হচ্ছে। তো এটাও করা যাবে না, কারণ আমি নিয়ম মতোই এগুচ্ছি, আমি আমার স্টেপ বাই স্টেপ ফলো করছি। তো সেই ক্ষেত্রে আনসার যেটাই হোক তখন আমি ভাববো যে না, এটা তো হতে পারে না, পরপর যা আছে ব্র্যাকেটে তাই আমি আনসার লিখছি, দ্যাট মিনস আমার কোনো ভুল হচ্ছে। তো এই বিষয়টা মাথায় আনা যাবে না। তো এখানেও কিন্তু দে প্লুরাল নাম্বার। তো আমি বলেছি যে যখন আমি আমার সাবজেক্ট আইডেন্টিফিকেশন হয়ে গেল, এখানে তো সাবজেক্ট আইডেন্টিফিকেশনের কিছু নেই, দে তো সাবজেক্টই এখানে বোঝা যাচ্ছে। তো তখন আমার এখানে প্লুরাল নাম্বার। সো এখানেও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই বিষয়টা নিয়ে কোনো টেনশন নেই। দে সিট আইডল অ্যান্ড চেরিশ নো হাই আইডিয়াল অ্যান্ড লফটি অ্যাম্বিশন ইন লাইফ। এখানেও কিন্তু সিটটা সিটি হবে। তারপর যে সেন্টেন্সটা আসছে, দে নট সাপোর্ট দেম সেলস। এখন যেহেতু নেগেটিভ একটা সেন্টেন্স চলে আসলো, তখন আমি বলেছি যে নেগেটিভ মানে তো ডু, ডাজ, ডিড আমাকে ইউজ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তখন তো কোনো টেনশন নেই, এম, এম, ইজ, আর ওগুলোর সাথে নট বসায় দিলেই হয়। কিন্তু এখানে তো এম, ইজ, আর বা কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে নর্মালি হবে তারা তাদেরকে সাপোর্ট করে না। বাংলা মিনিং কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমি এখন হয়তো টেকনিক্যালি প্রতিটা সেন্টেন্স পড়ে যাচ্ছি, কিন্তু বাংলা মিনিং মানে বেঙ্গলি মিনিংটা করাটাও ইম্পর্টেন্ট। এটা আমরা লাস্টের দিকে পাবো যে কেন ইম্পর্টেন্ট। যেমন এখানে আমি যদি মিনিংটা করি যে তারা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট করে না, নর্মাল সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এবং এখানে প্লুরাল নাম্বার। হ্যাঁ, সো আমি বলেছি যে ডু, যেহেতু পাস্ট না, এটা পাস্ট, পাস্টের কোনো সাইনই আমি পাই নাই, সো এখানে ডিড, ডিড ইউজ করার কোনো প্রশ্নই আসে না, আনকোয়েশ্চেনেবল। এখানে আমাকে দুটো দিকে আমি কনফিউজড হয়ে যেতে পারি, সেটা হবে যেটা ডু হবে না ডাজ হবে। তো যেহেতু দেব, আমি এর আগের ক্লাসে বলেছি যে ডাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়। তো যেহেতু এখানে
দেটা প্লুরাল নাম্বার, সো আমাকে কিন্তু ডাজ ডাজ এখানে বসবে এটা ভাবার কোনো কারণই নেই, এখানে ডুই হবে, ডু নট সাপোর্ট দেমসেলস। এভাবে কিছু টেকনিক ফলো করলে কিন্তু ইজিলি আমরা আনসার গুলো পেয়ে যাই। গতানুগতিক সো কল সেই রুলস পড়ে কিন্তু আসলে যেটা হয় যে আমরা রুলস পড়ি ঠিকই, অ্যাপ্লাই করতে পারি না, কারণ টেকনিক্স গুলো আমরা জানি না। হুম। আচ্ছা, নেক্সট সেন্টেন্স আমি যাই। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ। এখানেও একই বিষয়, দে প্লুরাল, সো লিডটা লিডই হয়ে যাবে। অ্যান্ড, আচ্ছা অ্যান্ড যখন থাকবে কনজাংশন, অ্যান্ড দিয়ে যখন দুটো সেন্টেন্স দুটো পার্ট যুক্ত থাকবে, তখন একটা সুবিধা হচ্ছে আগে যে ফর্মটা হবে সেই একই ফর্ম কিন্তু পরের ব্ল্যাঙ্কে হবে। যেমন এখানে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি লেট, সো এখানেও কিন্তু সাফারি হবে, এখানে কিন্তু সাফারিং হবে না বা সাফার্স হবে না। আবার এটা এখানে আবার টেনশন করা লাগবে না যে এটার সাবজেক্ট কোনটা, এটার সাবজেক্ট দে, এটা সিঙ্গুলার না প্লুরাল, যেহেতু এই এন্ড এর আগে যে ভার্বটা ছিল সেটা আমি নর্মালি বসালাম এস অর এস এট ছাড়া, এরকম ভাবে কিন্তু এখানে আমাকে সাফারি বসাতে হবে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, আমাদের কোনো ব্ল্যাঙ্ক নেই, কিন্তু তারপর আমি বলেছি যে ব্ল্যাঙ্ক না থাকলেও সেটা পড়তে হবে। এটা শুধু এটা রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে কতটা লাগে না এই টিপসটা, এটা অন্যান্য যখন আমরা ব্ল্যাঙ্কস ফিল ইন দা ব্ল্যাঙ্কস পাবো সেখানে আগের সেন্টেন্স অনেক ইম্পর্টেন্ট, যেখানে কোনো ব্ল্যাঙ্ক থাকে না। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি তবু এই সেন্টেন্সটা পড়ছি। দেয়ার শুড বি টাইম ফর রিডিং, ফর অফিস অ্যান্ড আদার ওয়ার্ক, টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, টাইম ফর রিক্রিয়েশন অ্যান্ড টাইম ফর প্রেয়ার। আমি কিন্তু ভেঙে ভেঙে পড়েছে, আমি কিন্তু এভাবে বলিনি দেয়ার শুড বি টাইম ফর রিডিং, ফর অফিস, এন্ড তাহলে কিন্তু আমার কাছে কোনো মিনিংই ক্লিয়ার হবে না। বড় সেন্টেন্স দেখলেই আমরা ভয় পেয়ে যাই, পড়তেই চাই না। এটার কারণ একটাই, আমরা দেখা যায় উইদাউট এনি পজ পড়া শুরু করি। আমি যখন পড়বো যে দেয়ার শুড বি টাইম ফর রিডিং, হ্যাঁ রিডিং এর জন্য টাইম থাকা উচিত, ফর অফিস অফিসের জন্য টাইম থাকা উচিত, তখন কিন্তু আমার যদি কোনো মিনিং ক্লিয়ার নাও থাকে, আমি যদি মিনিং নাও জানি, তাহলে অনেক মিনিং আমি গেস করে বুঝে নিতে পারবো। দিতে চলে যাই, নেক্সট সেন্টেন্স আমাদের কি আছে, দিস। এই যে দিস, এটা এখন আমি প্রথমে বলেছি যে সিঙ্গুলার না, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট এখানে আসছে না, কারণ এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি দেখতে পেলাম যে সাবজেক্ট একটা একটা ওয়ার্ড আছে, সো এখানে আমার কোনো টেনশনের কারণ নেই, আমাকে ওই আইডেন্টিফিকেশন অফ নাম্বার এবং পার্সনে যেতে হবে। তো দিস, এই দিসটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার, এবং তাহলে এটা কোন তাহলে এখন আমাকে ভাবতে হবে এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। আর আবারও বলছি, ফার্স্ট পার্সন হচ্ছে যে স্পিকার, যে কথা বলে, সেকেন্ড পার্সন হচ্ছে যার সাথে কথা বলা হয়, ইউ, ইয়োর, আর থার্ড পার্সন হচ্ছে বাকি সব। এত কিছু মনে রাখা দরকার নেই যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি সব যদি থার্ড পার্সন হয়ে থাকে, তাহলে দিসটা অবশ্যই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে ইন্ডিকেট, এখানে এস অ্যাড করতে হবে, ইন্ডিকেটস দ্যাট we should do everything at the right moment. আচ্ছা, একটু আগে আমি যেটা বলেছি যে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়বো, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের মিনিং করে পড়া। এখনই আমি দেখিয়ে দিচ্ছি এটা কেন। যেমন এই যে আমরা এখানে একটা সেন্টেন্স পাচ্ছি যে উই লিড আ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ। আমি এতটুকু পর্যন্তই পড়লাম। যে এখন একটু আগে আমি যে টেকনিকটা বললাম যে উই প্লুরাল আছে, সো এখানে লিডটা লিডি হয়ে যাবে, যদি এটা দিয়ে থাকি মিনিং না পড়ে, তাহলে কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে যাবে। তাহলে কি হবে মিনিংটা, আমি বলছি যে এখানে যদি আমি উই লিডি লিখি যে উই লিড আ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ ওয়েন উই ফলো দ্য রুটিন, তাহলে কি হয় যে আমরা হেলদি এবং প্রসপারাস লাইফ লিড করি যখন রুটিন ফলো করি, নাকি আমরা হেলদি এবং প্রসপারাস লাইফ লিড করতে পারি, কোনটা আসছে মিনিং এ? আমি যখন বলছি যে আমরা হেলদি এবং প্রসপারাস লাইফ লিড করি, আর আমরা হেলদি এবং প্রসপারাস লাইফ লিড করতে পারি, দুটোর মিনিং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেল। আমরা যখন বাংলা মিনিং করছি তখন কিন্তু পারি ওয়ার্ডটা চলে আসছে, যেহেতু পারি ওয়ার্ডটা চলে আসছে, তো এখানে আমাকে ক্যান ইউজ করতে হবে। উই ক্যান লিড আ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ ওয়েন উই ফলো, উই যেহেতু প্লুরাল নাম্বার, সো এখানে আমরা ফলোই রাখবো, কারণ প্লুরাল নাম্বার, এখানে আমাকে চেঞ্জ করার কিছু নেই। এবং আমি যদি মিনিং করতে চাই, যখন আমরা রুটিন ফলো করি, যে রুটিন উই
মেক, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট হবে, এটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এখানে ব্র্যাকেট, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো এখানেও কিন্তু এই উইটা প্লুরাল নাম্বার, তো সেই কারণে মেকটা মেকই থাকবে ফর আওয়ার গাইডেন্স। হ্যাঁ, যদি কিন্তু এই যে আমি দুটো ইম্পর্টেন্ট টেকনিক্স এর কথা বলেছি, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট, আইডেন্টিফিকেশন অফ নাম্বার অ্যান্ড পার্সন, এই আইডেন্টিফিকেশন এর নাম্বার এন্ড পার্সনটা দিয়ে কিন্তু এটা যদি চলে আসে পরীক্ষায়, এরকম টাইপের যদি চলে আসে, তাহলে কিন্তু 10-এ 10 পাওয়াটা খুবই ইজি। হ্যাঁ, শুধু এখানে একটা জায়গায় আমাকে অ্যাড করতে হয়েছে, মিনিং করে, মিনিংটা করতেই হবে। রাইট ফর্ম অফ ভার্বস এ মিনিং না করে আসলে কোনো উপায় নেই। রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাকে মানে চোখ কান খোলা রেখে সেটা করতে হবে, এবং যদি সেটা ধৈর্য ধরে আমরা করি, তাহলে আমাদের রাইটিং এরও অনেক প্রবলেম, আমরা রাইটিং এ অনেক ভুল করি, সেই ভুলগুলো সলভ হয়ে যাবে, অটোমেটিকলি সলভ হয়ে যাবে। তখন আমাদের আর টেনশন করতে হবে না কোনো কিছু নিয়ে। আচ্ছা, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আশা রাখি যে, আমার মনে হয় যে এই টেকনিকটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে অনেক প্রবলেমসই আমরা সিম্পল প্রেজেন্ট নিয়ে যে প্রবলেম গুলো ফেস করি, ডু ডাজ এর ইউজ প্লাস হচ্ছে আমরা ভুলেই যাই যে কোনটা সাবজেক্ট এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে যেটা সাবজেক্ট না সেটা নিয়ে সেটাকেই সাবজেক্ট ধরে বসে আছি। তো এই বিষয়গুলো, এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। আমি নেক্সট আজকে আরেকটা রুলস নিয়ে আলোচনা করব, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নিয়ে ডিটেলস তেমন কিছু বলার নেই, কারণ যেহেতু আমি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করছি, সো রিলেটিভ প্রোনাউন নিয়ে যদি আমি ডিটেলস বলতে চাই, তাহলে ওটা নিয়ে আলাদা ক্লাসই নেওয়া যায়। রিলেটিভ প্রোনাউন যে বিষয়টা যেটা বলবো, এটা ওয়ান কাইন্ড অফ, এটাও একটা প্রোনাউন। এটা প্রোনাউন, এবং এই রিলেটিভ প্রোনাউনটা কি কারণে ইউজ করা হয়, যে এটা নর্মালি জয়নিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এবং আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে এইচএসসি গ্রামারে, তো সেই ক্ষেত্রে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আমি একটু পরে এক্সাম্পল দেখাবো। আচ্ছা, একটু এক্সাম্পলে যাই, তারপর না হলে। আচ্ছা, এখানে দুটো এক্সাম্পল আছে, একটাতে সলভ করে দেওয়া, আরেকটা আমি ইচ্ছে করেই সলভ করিনি। আচ্ছা, প্রথম দুটো সেন্টেন্স আছে, দিস ইজ দ্য কেক, ম্যারি বেকড দ্য কেক। আচ্ছা, আমি রিলেটিভ প্রোনাউনের কথা বলেছি, এবং রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে রিলেটিভ প্রোনাউন গুলো কি কি আসলে, হু, হুইচ, দ্যাট, ঠিক আছে, এই টাইপের প্রোনাউন গুলো, এবং এই প্রোনাউনের মাধ্যমে আমরা দুটো সেন্টেন্স জয়েন করতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ গ্লু দিয়ে যেরকম কানেক্ট করা যায়, যুক্ত করা যায়, এরকম। তো এখানে দিস ইজ দ্য কেক, ম্যারি বেক দ্য কেক, এই যে দ্যাটটা, এই দ্যাটটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এটার মাধ্যমে দুটো সেন্টেন্সকে জয়েন করা হয়েছে, দিস ইজ দ্য কেক দ্যাট ম্যারি বেকড। ঠিক একইভাবে সেকেন্ড সেন্টেন্স, সেকেন্ডে যদি আমাদের দুটো সেন্টেন্স দেওয়া আছে 2 নম্বরে, যে দ্য বয় সলভ দ্য পাজল, হি ওয়াজ প্রেজড বাই দ্য টিচার। আমি আবারও বলছি যে আমরা গ্রামারে যত রুলস পড়ি না কেন, আমরা যদি মিনিং করি তাহলে সেটা অনেক ইজি হয়ে যায়। যেমন এখানে যদি আমি দুটো সেন্টেন্সকে জয়েন করতে যাই, তাহলে আমার রিলেটিভ প্রোনাউন লাগবে। হ্যাঁ, তো এখন এটা আমি কিভাবে বুঝবো যে কিভাবে যখন এরকম টাইপের সেন্টেন্স আমরা জয়েন করি, বা আমরা যখন রাইটিং এ আমাদের রাইটিং পার্ট থাকে লিখতে যাই, অবশ্যই এখন ছোট বাচ্চাদের মতো এরকম করে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, একটা একটা ছাড়া ছাড়া সেন্টেন্স আমরা লিখবো না। আমরা অবশ্যই এখন কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, যাতে করে ভালো মার্কস পাওয়া যায় এইচএসসি তে, আমি বলবো। সেই ক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউনের ইউজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার আমি একটু মিনিং করি। বয়টি পাজলটা সলভ করেছিল, হি ওয়াজ প্রেজড বাই দ্য টিচার, সে টিচার তাকে প্রশংসা করেছিল, মানে টিচার দ্বারা প্রশংসিত হয়েছিল, এক কথায় টিচার তাকে প্রশংসা করেছিল। এটা যদি আমি এক কথায় বলতে চাই বাংলায়, তাহলে কি, যে বয়টি পাজল সলভ করেছিল সে সে টিচার দ্বারা প্রশংসিত হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা আমি এভাবে লিখতে পারি না, যে দ্য বয় হু সলভ দ্য পাজল ওয়াজ প্রেজড বাই দ্য টিচার। এই যে এভাবেই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আমরা দুটো সেন্টেন্স জয়েন করতে পারি, ঠিক আছে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে।
আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আরেকটা যে বিষয় হয়, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, এখানেও কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে এটা অনেক ইম্পর্টেন্ট, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু রিলেটিভ প্রোনাউনের পর যে ভার্ব, আমি কি ভার্ব বসাবো সেটা আমাকে নির্ধারণ করতে হবে। যেমন এখানে এম বসাবো না ইজ বসাবো, এখানে এম দেওয়াই আছে, কারেক্ট আনসারটা দেয়া আছে, তো সেটা আমি কিসের উপর ডিপেন্ড করে নির্ধারণ ডিসিশন নিলাম যে এখানে এম হবে, কারণ হু এর যে আগে যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি হচ্ছে অ্যান্টাসিডেন্ট, মানে পূর্ববর্তী যে পদটা, এটার উপর ডিপেন্ড করে আমাকে আনসারটা বসাতে হবে। এর সাথে তো নর্মালি এম হয়, আর যদি পাস্টে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে। তো অবশ্যই এই হু এর আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হোক বা প্রোনাউন হোক, সেটার উপর ডিপেন্ড করে আমার হু এর পরে ভার্বটা নির্ধারণ করতে হবে। আর এখানে আমি একটা শর্ট একটা রুলস দিয়েছি, সেটা হচ্ছে ইট ইজ প্লাস সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। আচ্ছা, এই বিষয়টা আমি একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি একটু ভেঙে বলে দিচ্ছি। এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় প্রোনাউন নিয়ে অনেক বিপাকে পড়ি, যে এখানে মি হচ্ছে কেন, এখানে মাই হচ্ছে কেন, এখানে মাইন হচ্ছে কেন। হুম, এই যে এখানে ইট ইজ আই, এখানে আই হলো কেন, মি কেন হলো না? এটা সহজ কথা হচ্ছে, ইট ইজ এর পর সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, কখনো অবজেক্টিভ ফর্ম বসে না। ইট ইজ দে হবে, ইট ইজ দেম হবে না। ইট ইজ এর পর সবসময় সাবজেক্ট, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কোনটা আর অবজেক্টিভ ফর্ম কোনটা? সাবজেক্টিভ ফর্ম মানে যেটা সাবজেক্ট, ঠিক আছে, আই, আর অবজেক্টিভ হলে সেটা মি হতো। তো একইভাবে ইট ওয়াজ ইউ হু, এখানে ব্ল্যাঙ্ক আছে, টু ব্লেম, এখানে কি হবে? আমি বলেছি যে হু এর আগে যে ওয়ার্ডটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাকে ভার্ব, হু এর পরে ভার্বটা বসাতে হবে। তাহলে যেহেতু এখানে ইউ আছে সেখানে, এবং এখানে আর বসবে না ওয়ার বসবে, এটা একটা বিষয়, প্লুরালে দুইটাই বসে, কিন্তু এখানে প্রথমেই কিন্তু দেয়া আছে ওয়াজ। এগুলোকে বলে সিকোয়েন্স অফ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমার যে সেন্টেন্সটা শুরু হয়েছে এটা তো প্রথমে পাস্ট দিয়ে শুরু হয়েছে, সো এখানে যখন আমি আমি কি ব্ল্যাঙ্কটা ফিল আপ করবো অবশ্যই সেটা পাস্ট হবে, এখানে ওয়্যার হবে, এর সাথে ওয়্যার হবে। আমি কিন্তু আর দিতে পারতাম, কিন্তু এখানে শুরুই হয়েছে ওয়াজ দিয়ে। এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স, এবং সিকোয়েন্স অফ টেন্সে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম অংশ যদি পাস্ট থাকে পরের অংশ সেই পাস্টটা মেনটেন করতেই হয়। প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ পাস্ট হতে পারে, সমস্যা নেই, পরের অংশ প্রেজেন্টও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু প্রথম অংশ যখন পাস্ট হয় অবশ্যই সেটা মাথায় রেখে পরের পার্টটার দিকেও খেয়াল রাখতে হবে এবং সেখানেও পাস্টটা ইউজ করতে হবে। একইভাবে আমি যদি নেক্সট সেন্টেন্সে যাই, হি ইজ ওয়ান অফ দোজ হু নট স্মোক। আচ্ছা, নট বিষয়টা যেহেতু চলে আসছে, দ্যাট মিনস নেগেটিভ। নেগেটিভ মানেই হচ্ছে ডু নট, ডাজ, ডু, ডাজ এসবের ইউজ। তো যেহেতু এখানে আমি বলেছি কি হু, হু এর আগে যে ওয়ার্ডটা আছে অ্যান্টাসিডেন্ট, তাহলে দোজ হচ্ছে প্লুরাল। আর আমি বলেছি যে ডাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হয়। ডিড এখানে আমার ভাবার কোনো প্রয়োজনই নেই, কারণ আমি এখানে শুরুই হয়েছে হি ইজ দিয়ে, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। তো যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট, তো আমাকে কিন্তু ডিড নিয়ে চিন্তা করতে হবে না, ডু বা ডাজ। আর দোজ যেহেতু প্লুরাল নাম্বার, আবারও কিন্তু এই ঘুরে ঘুরে একই বিষয় চলে আসছে, যখন প্লুরাল হবে তখন কোনো টেনশন নাই, হ্যাঁ, যখন সিঙ্গুলার তখনই অন্য একটা নিয়ম, তাই সেটা থার্ড পার্সন সিঙ্গুলার কিনা সেটা আমাকে ভাবতে হবে। যেহেতু দোজটা প্লুরাল, তো এখানে আমাকে ডু নট, ডু ডু বসাতে হবে, নট স্মোক তো দেয়াই আছে। আর ডাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়। তো আজ আমার এতটুকুই আলোচনা করার দরকার ছিল। আশা করি এই টিপস গুলো আমাদের যারা এইচএসসি শিক্ষার্থীরা তোমরা যারা দেখছো এই বিষয়গুলো অ্যাপ্লাই করবে। সারাক্ষণ আসলে আমরা সারাক্ষণ রুলস পড়ে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় না, ছোটবেলা থেকে তো অনেক শীট পেয়েছি তাই না? আমারও এখন মানে আমার বাসায় অনেক শীট, ছোটবেলা গ্রামারের যে শীট প্লাস প্লাস দিয়ে লেখা অনেক বড় বড় স্ট্রাকচার, এগুলো কি আসলেই আমরা পড়ি? যদিও পড়ার চেষ্টা করি, পড়ার পর দেখা যায় যখন আমরা বাস্তবে সেটা অ্যাপ্লাই করতে যাই তখনই কিন্তু প্রবলেমটা ফেস করি। এটার কারণ আছে, যেটা হয় যে আমরা 10-12টা রুলস পড়েই রেখে দিই, সেই অনুযায়ী এক্সারসাইজ করি না। এক্সারসাইজ প্র্যাকটিস গুলো করি না, বরং আমাদের কিন্তু সিস্টেমটা উল্টো করা উচিত। তাদের এরকম যে তোমরা একটা এক্সারসাইজ নিয়ে বসলাম,
এইচএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে এক্সারসাইজ নিয়ে সেটা কি করলা, যে প্রতিটা সেন্টেন্স সলভ করলা, নিজে নিজে সলভ করতে নিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমার কোন জায়গায় কি প্রবলেম। বিষয়টা এরকম যে একজন সাইকেল নিয়ে বের হয়ে গেছে রাস্তায়, সে সাইকেল চালানোর সময় পড়তে পড়তে পড়তেছে সাইকেল নিয়ে, হ্যাঁ, সে ওইভাবেই শিখছে, প্র্যাকটিক্যালি শিখছে। আর আরেকজন বই পড়ছে যে কিভাবে অ্যাকচুয়ালি সাইকেল চালানো যায়, দুটো কিন্তু ডিফারেন্ট। একজন সারাক্ষণ রেসিপি দেখছে কিভাবে রান্না করা যায়, কুকিং শো দেখছে, আর আরেকজন রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দিয়েছে, এক্সপেরিমেন্ট। কে আগে শিখবে? তো ওইটাই যে আমি সারাক্ষণ বইয়ের রুলস গুলো পড়ছি, আর আরেকজন কি করলো, বোর্ড কোশ্চেন নিয়ে বসে গেল এক্সারসাইজ করতে, তখন সেটা করতে গিয়ে গিয়ে সে শিখছে টেকনিক্স গুলো, যে আসলে এই এই কারণে এটা হচ্ছে। হ্যাঁ, এই যদি এই সিস্টেমে শেখা যায় তাহলে কিন্তু শেখা হবে, কিন্তু ওই যে ওই সিস্টেম যে সারাক্ষণ রুলস পড়লাম, তারপর হচ্ছে যখন করতে গেলাম তখন রুলস গুলো সব উল্টাপাল্টা লেগে গেছে, কিছুই হয় না আসলে আলটিমেটলি, এবং রেজাল্ট খারাপ হয়, এবং তখন মনে হয় আমাদের যে এত পড়ার পরও কেন রেজাল্ট খারাপ হলো। এনিওয়ে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।